নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সংশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। শহরের বেহাল সড়ক, বিপর্যস্ত জনজীবন, গর্তের মিছিলে চরম দুর্ভোগ, সর্বত্র জনক্ষোভ। পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে ভূমিধসে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের, চাঞ্চল্য এলাকা জুড়ে। জিরিবামে মৈতি ত্রাণ শিবিরে থাকা শরণার্থীদের স্বগৃহে পাঠালো আসাম রাইফেলস। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নাগরিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র করিমগঞ্জ বিজেপির। এবারে বিস্তারিত খবর। শিলচরের অন্যান্য সড়কের মতো মেডিকেল রোডের বেহাল অবস্থায় ব্যাপক দুর্ভোগ জনগণের। শিলচর শহরের প্রধান সড়কগুলোতে গর্তের ছড়াছড়ে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে শহরের সড়কগুলো। বৃষ্টি হলে কাদা আর রোদ দিলে ধুলো ঝরে, দিনের পর দিন নাজেহাল হতে হচ্ছে জনগণদের। ব্যস্ততম শিলচর হাইলাকান্দি রোডের অবস্থাও বেহাল। হাইলাকান্দি রোডের মেহেরপুর এলাকার গ্রিন পার্কের সামনে মেডিকেল রোডে পুকুরসম গর্তে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণদের। সড়কের মধ্যে বিশাল গর্তটিতে সবসময় জমাজল থাকে। বিশাল ওই গর্তটিতে প্রায় সময় ছোট যানবাহন পড়ে দুর্ঘটনার শিকার হয়, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ গর্তটি ভরাট করতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ নিয়ে ক্ষোভ বাড়ছে জনমনে। ব্যস্ততম সড়কের গর্ত ভরাটের জোরালো দাবি জানাচ্ছেন ভুক্তভোগী জনগণ। কোনো ধরনের কোনো এমার্জেন্সি যদি কোনো পেশেন্ট হয় যাওয়া সম্ভব না, মানে রুই কাটা, মানে এই সাইডে কোনো ড্রেনগুলোও নাই, কিছু না, জল জমতে রুই দিন স্কুটি, অটো অ্যাক্সিডেন্ট। তারপরে এমার্জেন্সি কিছু হলে অটোয় যাওক, অ্যাম্বুলেন্সে যাওক, যে কোনো গাড়ি যাওক, মোটামুটি রাস্তাতে পেশেন্ট যাইব গিয়া ওইরকম কন্ডিশন। আমার শিলচর ডিসি মোর কাছে যে অনুরোধ, বিশেষ অনুরোধ, মেডিকেল রুটটা একটু চেক করার লাগে। যখন অ্যাম্বুলেন্স গাড়ি হোক, স্কুটি হোক, যে কোনো গাড়ি হোক, এই রাস্তায় চলাচল আপনারা নিজে দেখেন। সরকারে আমরা সিএমের কাছে অনুরোধ যে আমার মেডিকেল রুটটা, এমার্জেন্সি রুট একটু দেখার জন্য অনুরোধ, বিশেষ অনুরোধ করিল। এবারে কি বলতাম, রাস্তা লাগে আমরা সিএমের কাছে দুঃখের ঘটনা যে রাস্তাটা যে কোনো কাজ নাই, কিছু নাই, এতটা দিন হইতো এই তো দাদা ওটা তো কইমু সিএম স্যারে যে ওটা একটু ফলো করার লাগে। এটার নাম ছিল এটার নাম হলো বিকাশ পাগলা হয়ে গেছে। এখন বিকাশ পাগলা হইয়া আমরা মানে মারিলে তো ওরকম হয়ে গেছে। এটা হলো শিলচর মেডিকেল রোড। এখান থেকে পেশেন্ট লইয়া যাইবার সময় এই যে এখানে আইয়া 1 ঘন্টা দাঁড়াইতে লাগে। পেশেন্টের অবস্থা কীরকম হয়েছে, আমরা অনুরোধ হইল জলদিতে ইমিডিয়েটলি রাস্তাটা ঠিক করিয়ে দেওয়া হবে। পার্শ্ববর্তী মণিপুর রাজ্যে ভূমিধসে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের, চাঞ্চল্য এলাকা জুড়ে। এক হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলায়। গতকাল সোমবার জিরিবাম জেলার আহমেদাবাদ গ্রামে ভারী বৃষ্টিপাতের ফলে টিলা থেকে মাটি ধস নেমে আজিজুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে পড়ে এবং মাটির চাপে ঘরের দেয়াল ভেঙে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা আজিজুর রহমানের 2 কন্যা মাটি চাপা পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় হুলস্থুল দেখা দেয়। স্থানীয়রা শিশুকন্যা দুটির খোঁজ চালিয়ে আজিজুর রহমানের 7 বছরের কন্যা সন্তানটিকে মাটির নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করেন এবং 11 বছরের উপর কন্যা সন্তানটিকে উদ্ধার করা সম্ভবপর হলেও মাটির চাপায় তার মৃত্যু হয়। অন্যদিকে স্থানীয় জনগণ গুরুতর আহত 7 বছরের কন্যা সন্তানটিকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। জিরিবামে মৈতি ত্রাণ শিবিরে থাকা শরণার্থীদের স্বগৃহে পাঠালো আসাম রাইফেলস।
গত 6 জুন থেকে মণিপুরের জিরিবাম এলাকায় উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছিল। ফলে আতঙ্কে পড়ে মানুষ সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চিংডং লেইকাই প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মেইতেই মানুষদের মঙ্গলবার সন্ধ্যায় মনবুং গ্রামে থাকা নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। এদিন 26 জন পুরুষ, 45 জন মহিলা ও 62 জন শিশুসহ মোট 133 জন শরণার্থীদের স্বরাজ্যে ফেরত পাঠানো হয়েছে। গত 1 আগস্ট আয়োজিত শান্তি চুক্তি এলাকায় শান্তির পথ প্রশস্ত করায় মঙ্গলবার সন্ধ্যায় আসাম রাইফেলস, সিআরপিএফ ও জিরিবাম পুলিশের সমন্বয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে স্থানীয় শরণার্থীদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নাগরিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সড়কপত্র করিমগঞ্জ বিজেপির। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নাগরিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে স্মারকপত্র পাঠিয়েছে করিমগঞ্জ বিজেপি। বাংলাদেশে চলা হিংসাত্মক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সেদেশের হিন্দুদের বাড়ি, ঘর, মন্দির ও সাধারণ মানুষের প্রাণ রক্ষার দাবি জানিয়ে করিমগঞ্জের জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করল জেলা বিজেপি। আজ বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্মারকপত্র প্রেরণ করে সাংবাদিকদের জানায়, বাংলাদেশে যা হচ্ছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে ছাত্র আন্দোলনের নামে নিরীহ হিন্দুদের ওপর আক্রমণ, মন্দির ভেঙে দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছে করিমগঞ্জ বিজেপি। অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মঠ, মন্দির, আশ্রম এগুলোর উপরে আক্রমণ হচ্ছে এবং গতকাল বিকেল থেকে গতকালকে রাত্রে পর্যন্ত প্রায় সহস্রাধিক মন্দির ধ্বংস করা হয়েছে, মন্দির ভাঙ্গা হয়েছে। দেখে দেখে হিন্দু জনবসতিপূর্ণ এলাকাতে গিয়ে হিন্দুদের বাড়িঘর ভাঙ্গা হচ্ছে, হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে। এমনিতেই আমরা জানি বাংলাদেশে হিন্দুরা যেভাবে সংখ্যালঘু আছেন, আর যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন হিন্দু জনবসতি বা হিন্দু জনসংখ্যা যে শতাংশে ছিল আজকে তার থেকে অনেক গুণ কম হয়েছে। আর তার মধ্যে গতকালকের এই ঘটনার পর সম্পূর্ণ পরিকল্পিত আকারে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা সেটা প্রতিবাদ সাব্যস্ত করছি, আমরা সেটাকে ধিক্কার জানাচ্ছি। এবং গতকালকে যে ঘটনা হয়েছে দক্ষিণ এশিয়ায় অনেক দেশে, ভারতবর্ষ ব্যতিরেকে বাকি অনেক দেশে আমরা দেখেছি রাজনৈতিক পালাবদল, সেনাবাহিনীর হস্তক্ষেপ, একটি নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সেনার হাতে ক্ষমতা নিয়ে নেওয়া, এগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে। বাংলাদেশে সেটা নতুন কোনো কিছু নয়, অতীতেও হয়েছে। কিন্তু গতকালকের সেই ঘটনা সেটা অনেক ইঙ্গিতপূর্ণ আছে, অনেক দিক থেকে সেটা চিন্তাজনক বিষয় আছে। শুধু যে রাজনৈতিক পালাবদল হয়েছে বা এক নির্বাচিত সরকারের পতন হয়েছে সেটা নয়। আমরা যেটা দেখলাম যে সরকার পতন হওয়ার পর প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর যেভাবে নৈরাজ্যতা বা অরাজকতা শুরু হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, এগুলোর মধ্যে ছাত্র আন্দোলনের নামে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে, যেভাবে লুট রাজত্ব চলছে, সেটা সত্যি আজকের এক স্বল্প সমাজের চিন্তাজনক ব্যাপার আছে। তবে আমাদের মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশে বসবাস করা হিন্দু যারা আছেন বা ওইখানকার যারা সংখ্যালঘুরা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, পার্সি এরকম যারা আছেন, ওই দেশের যারা সংখ্যালঘু আছেন তাদের যাতে অন্ততপক্ষে তাদেরকে সেই নিশ্চয়তা দেওয়া যায়, তাদের সুরক্ষার যাতে নিশ্চয়তা থাকে, তারা যাতে সেই দেশে তারা সেটা তাদের নিজের দেশ আছে, ওই দেশে যাতে তারা শান্তিতে বসবাস করতে পারেন, বর্তমান সরকার যাতে সেটা নিশ্চয়তা করে। আর এই ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার যাতে সেটাতে হস্তক্ষেপ করেন। আমরা বাংলাদেশের ঠিক পার্শ্ববর্তী রাজ্যের পার্শ্ববর্তী জেলায় আমরা বসবাস করছি। আমরা এই জেলা আয়ুক্তের কার্যালয়ে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখান থেকে 500 মিটারের মধ্যে আমরা আমাদের পররাষ্ট্র বা বাংলাদেশ যেটা আছে আমাদের নিকটবর্তী রাষ্ট্র, আর ওই জায়গায় এই ঘটনা ঘটছে, সেটা সত্যি চিন্তাজনক বিষয় আছে। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি নিশ্চয়ই সেই ব্যাপারে উনি চিন্তা করবেন। আর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছেও আমরা স্মারকপত্র প্রেরণ করেছি। অন্ততপক্ষে আসাম সরকারও যাতে সজাগ দৃষ্টি রাখে সেই দিক থেকে সেই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও আমরা রেখেছি। আমাদের বলার কোনো কিছু নেই, কী সিদ্ধান্ত হবে কি না হবে সেটা কেন্দ্র সরকারের পররাষ্ট্র দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন।
নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোক। বাংলাদেশে সংখ্যালঘুদের নাগরিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি শ্রীমদ ভগবত গীতা সংঘ ও অগ্নিসাক্ষী এনজিওর। ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের নাশকতা ও সন্ত্রাসের বলি হতে হচ্ছে সে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকেদের। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোক। বাংলাদেশে সংখ্যালঘুদের নাগরিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে শ্রীমদ ভগবত গীতা সংঘ ও অগ্নিসাক্ষী এনজিও। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটির পক্ষে উপস্থিত ছিলেন অভিলাষ জগৎজ্যোতি, নারায়ণ চৌধুরী, অনিল চন্দ্র দাস, অসিত দাস, নান্টু দাস, সুজিত সরকার, স্বপন ঘোষ প্রমুখ। সংগঠন দুটির কর্মকর্তারা জানান 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার লোক একসঙ্গে যুদ্ধ করেছিল। পাকিস্তানদের যে অত্যাচার, নির্যাতন, শোষণ, বর্ণ বৈষম্য, ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে গর্জে ওঠা চেতনাবোধ থেকেই বাংলাদেশ স্বাধীনতার পথ পেয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পালাক্রমে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে বিশেষ করে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, সেটা হিন্দু সম্প্রদায়, তারা ক্রমান্বয়ে কিন্তু অসহায় হয়ে পড়েছেন। ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন ওনাদের বাংলাদেশের ঘটনাবলী নিয়ে দৃষ্টি আকর্ষণ কামনা করছি শ্রীমদ ভাগবত গীতা সংঘের তরফ থেকে। গতদিন থেকে ফেসবুক পড়লেই বা পত্রপত্রিকায় দেখেছি ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে যে বাংলাদেশের সংখ্যালঘু সমাজের উপর, সনাতনী ধর্মাবলম্বীর উপর যে অত্যাচার চলছে সেটা আমরা ধৈর্য ধরে থাকতে পারছি না। যদিও আমরা ভারতবর্ষে থাকি, আমি একটি আধ্যাত্মিক সংগঠনের সচিব, শ্রীমদ ভাগবত গীতা সংঘের সচিব হয়ে আমি মুখ বন্ধ করে থাকতে পারি না। আমার শ্রীমদ ভাগবত গীতা হলো হিন্দু ধর্মের, সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ। আমি মধ্যে মধ্যে গীতা পড়ি, তাই মরণ একদিন আছে। আমি আমার সনাতনী বন্ধুদের অত্যাচারের দিকে তাকিয়ে আমি মুখ খুলতে আজকে বাধ্য হলাম। এর জন্য বাধ্য হলাম, বাংলাদেশের ফেসবুক খুললেই দেখা যায় হিন্দু মন্দির, হিন্দু নারী নির্যাতন, গড় জ্বালিয়ে দিচ্ছে। আমরা চাই না বাংলাদেশের আন্দোলন ভারতবর্ষের নানান জায়গায় ছড়িয়ে পড়ুক। যদি বাংলাদেশ সরকার সেটা বন্ধ করতে না পারে তাহলে আমরা ভারতবর্ষে যারা সনাতন ধর্মাবলম্বী ভাইরা আছে আমরা দিকে দিকে আন্দোলনের দিকে হাত বাড়াবো, দিকে দিকে আমরা সেই পথে, তখন আরও বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাই আমি বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, আমি একজন সনাতনী হিন্দু ভাই হয়ে যদি হিন্দুদের উপর অত্যাচার চলে, অন্যায় অবিচার চলে, তা আমরা এখানে হাত গুটিয়ে বসে থাকবো না। সঙ্গে সঙ্গে আমি আসামে জন্মগ্রহণ করেছি। আসামের বীর সন্তান লাচিত বরফুকন, সেই রক্তের দ্বারা আমার শরীরে বইছে। তাই আমি লাচিত বরফুকনের বংশধর বলে আমি মনে করি। লাচিত বরফুকন আমরা ইতিহাসে পেয়েছি মুঘলদেরকে যুদ্ধে পরাজিত করেছি। দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ করছি, সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও এই সনাতনী ভাইদের উপর যে অত্যাচার, ওনারও আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের প্রতি নজর রাখার জন্য। যে ঘটনা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে শিলচর তপবননগর আশ্রম রোডে বসে আমরা প্রতিক্রিয়া দিতে যাচ্ছি, কারণ আমাদের এমন কি পরিস্থিতি এসে দাঁড়ালো যে আমরা এই নিয়ে মুখ খুলতে হবে। যে ভারতবর্ষের তৎকালীন যে পপুলেশন প্যাটার্ন অনুযায়ী ধর্মীয় ভিত্তিতে মুসলিমদেরকে দেওয়া হয়েছে পাকিস্তান, মানে পবিত্র স্থান ওনারা বেছে নিয়েছেন, এবং হিন্দুদের জন্য হিন্দুস্তান বা আদার দেন হিন্দু, আরও কিছু আছে আদার দেন মুসলিম, আরও যারা আছেন তাদের জন্য এই খণ্ডন হয়েছে। আমি বর্তমান সরকারের কাছে জানতে চাই, তার নিশ্চয়ই নথি আছে যে কোন ভিত্তিতে যে প্রব্রজনন যেটা চলছিল, এপার ওপারে যাওয়া আসা, কোন রাজনৈতিক স্বার্থে ওনারা এটা বন্ধ করে আজকে বাংলাদেশে যারা অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছেন তাদের ভবিষ্যৎকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিয়ে এখানে
ওই যে জওহরলাল লিয়াকত যে চুক্তিটা ছিল সেই চুক্তি কেন তখনের সময় বাস্তবায়িত হলো না? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছে সেটা হতেই পারে, কারণ 71 ইংরেজিতে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আন্দোলনে অনেক লোক আত্মত্যাগ করেছে, তাদের পরিবারবর্গ চাকরি পাবে, এটা অনেক বছর হয়ে গেছে। বুদ্ধিজীবী মহল আছেন, বাংলাদেশের যারা বর্তমানে শাসন ক্ষমতায় আছেন তাদের কাছে আমার আবেদন যে তারা অতি সত্বর সংখ্যালঘু সম্প্রদায়ের যান মাল সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় যেন ওনারা এগিয়ে আসেন। কিছু কিছু খবর আসছে যে কিছু কিছু সংখ্যক মুসলিম যারা বুদ্ধিজীবী সমাজের লোক এবং প্রগতিশীল নাগরিক যারা আছেন তারা অনেক ক্ষেত্রে ঢুকে দাঁড়িয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়ুক, আর না হলে একটা সময় আসবে যেটা 1946 সনে যেটা গ্রেট বেঙ্গল কিলিং হয়েছিল, পরবর্তীতে ভাগলপুরে দাঙ্গা হয় এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে হিন্দুরা জেগে উঠে, যাতে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের মুসলিম ভাই বোনদের উপর যাতে হিন্দুরা যারা উগ্র মানসিকতা আছে তারা যেন খেপে না যায়, এই ব্যবস্থার জন্য বর্তমান বাংলাদেশ সরকারকেও সতর্ক করছি এবং সাথে ভারতের সরকার যাতে সঠিক ব্যবস্থা নেন এই আবেদন রেখে আমি। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে সোনার সার্কেল অফিসে মঙ্গলবার সভা অনুষ্ঠিত হলো। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোনার সার্কেল অফিসে মঙ্গলবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সার্কেল অফিসার মারিয়া তানিমের পৌরোহিত্যে সভায় বিভিন্ন সরকারি কার্যালয় ও স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 15ই আগস্ট দিনব্যাপী কর্মসূচি পালন করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর ছাত্রছাত্রীদের র্যালি, হাসপাতালের রোগীদের ফলমূল বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। স্বাধীনতা দিবসে সোনার প্রত্যেক কার্যালয়ের তরফ থেকে বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ সার্কেল অফিসারের। বৃক্ষরোপণ করে রক্ষণাবেক্ষণ করতেও আহ্বান জানান তিনি। ক্যাম্পেইন হিসাবে আমরা সব অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছি যে অ্যাটলিস্ট 5 to 6 স্যাপলিংস নিজের অফিস ক্যাম্পাসে প্লান্ট করে। সেইভাবে আমরাও সার্কেল লেভেলে আমরা অ্যাজ ফার অ্যাজ পসিবল যতটুকু পসিবল হয় আমাদের অফিসকে গ্রিন করার অলরেডি আমরা করেছি আগেও প্লান্টেশন ড্রাইভ, আর এবারও আবার করবো অ্যাজ পার্ট অফ অমৃত বৃক্ষ আন্দোলন, স্পেশালি ইন্ডিপেন্ডেন্স ডে দিনের সময়। সো সেভাবে বাকি আমাদের আরও কয়েকটা অ্যাক্টিভিটিস আছে, যেরকম আমরা আফটার দ্য ফ্ল্যাগ হোয়েস্টিং আমরা ফ্রুট ডিস্ট্রিবিউশন করি সোনাই হসপিটালে। দেন আমরা একটা গেট টুগেদার অর্গানাইজ করি ইন আওয়ার সার্কেল প্রিমিসেস। তারপর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ ইভিনিংয়ে করি, যেটা অল ডিপার্টমেন্টসকে আমরা রিকোয়েস্ট করেছি টু অ্যাক্টিভলি পার্টিসিপেট। সেইভাবে আমরা প্ল্যান করেছি অ্যান্ড অ্যাকর্ডিংলি সবাইকে ইনস্ট্রাকশনস দিয়েছি নিজের অফিসের রেসপেক্টিভ অফিসেসে সেলিব্রেট করার জন্য। প্রায় 1 মাস পর খোঁজ মিলল নিখোঁজ হওয়া যুবতী আরকাটিপুর চা বাগান এলাকায়। প্রায় 1 মাস পর খোঁজ মিলল নিখোঁজ হওয়া যুবতীর। আরকাটিপুর চা বাগান এলাকার এক যুবতীকে প্রায় 1 মাস আগে একই এলাকার যুবক সঞ্জীব নুনিয়া তাকে পালিয়ে নিয়ে যায়। পরে যুবতীকে অনেক খোঁজাখুঁজি করে কোনো খবর না পেয়ে উধারবন থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন যুবতীর পরিবারের লোক। এরপরও কোনো খোঁজ মেলেনি যুবতীটির। অবশেষে সোমবার রাতে তারই ঘরের পাশে রাস্তায় ফেলে যায় ওই যুবক বলে অভিযোগ করে যুবতী। সে আরও অভিযোগ করে যে বিগত 1 মাস ধরে তাকে বিভিন্ন ধরনের অত্যাচার চালায় সঞ্জীবের পরিবারের লোকেরা। মানে ছেলেটা ফুস লইয়া লইছে কইছে চলো তোমার লোকে বিয়া করবো, নলে যাইয়া আমার বেজান মারছে পিটছে, রুমের মধ্যে বন্ধ করিয়া রাখছে। বেজান চেষ্টা করছে যে আমি বাড়িতে হবে না, আইতে দিছে না। তারপরে আমি 1 মাস হয়েছে, 1 মাসের পরে তার বইন তারা আইসা আমার বেজান মারছে উঠছে, কইছে তোমার লোক ঘরে লইয়া দিব। আমার রাস্তা টানিয়ে আমার ফেলাইয়া আর গেছে গিয়া তারা। রত্না নুনিয়া, সপনা নুনিয়া, কিরণ নুনিয়া, আর ছেলেটার নাম বলে সঞ্জীব নুনিয়া। আমি আমার মা বাবার এখন রাখতো না, আমি ছেলেটার লোকে থাকবো, তাহলে আমি মারলে মারিল আমারে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৃক্ষরোপণের আহ্বানে সাড়া দিয়ে বরাকে 1000 গাছ লাগানোর উদ্যোগ রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৃক্ষরোপণ করার আহ্বানে সাড়া দিয়ে বরাকের 3 জেলায় প্রায় 1000 গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ। এদিন মঞ্চের উপসভাপতি MM হানিফ লস্কর 4 দিনের বরাক সফরে এসে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বরাকের 3 জেলায় এদিন থেকে এই কর্মসূচি শুরু হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের যত্ন নিতে জনগণের কাছে আহ্বান জানান তিনি। এদিকে বাংলাদেশের অস্থির পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন MM হানিফ লস্কর। এ ধরনের কার্যকলাপে জড়িতদের মানবতা বিরোধী আখ্যা দেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিফজুর আহমেদ লস্কর, বুরহান উদ্দিন, ফরহানা আক্তার লস্কর, সাজিদা আক্তার মজুমদার প্রমুখ। যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অমৃত বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানকে বাস্তবায়িত করতে আমাদের ডাইনামিক লিডার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সারা আসামে 3 কোটি বৃক্ষরোপণের জন্য নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আজকে আমাদের এই প্রেস মিটের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার কাছাড় জেলা কর্মকর্তাদেরকে নিয়ে, হাইলাকান্দি জেলা কর্মকর্তাদেরকে নিয়ে, করিমগঞ্জ জেলা কর্মকর্তাদেরকে নিয়ে আমি বরাকবাসীকে আহ্বান জানাচ্ছি, আমরা সেই কর্মসূচিকে শক্তিশালী করতে এবং ভারতবর্ষকে গ্রিন ভারত বানাতে, সবুজ ভারত বানাতে, এই কর্মসূচিকে শক্তিশালী করতে প্রত্যেক জনসাধারণের জন্য তার ঘরে, তার বাড়িতে কমপক্ষে 1টি, 2টি, 5টি করে বৃক্ষরোপণ করে এবং বৃক্ষরোপণ করে সেটি আসাম সরকারের পোর্টালে দিয়ে দেয়, ওনার নাম সহ দিয়ে দেয়। তৎসঙ্গে আজকে আমাদের এই বরাক উপত্যকার 3 জেলার যারা কর্মকর্তারা আছেন, ওরা আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটি জেলায় আপনার বৃক্ষরোপণ কর্মসূচি করবেন। আজকে আমরা আমাদের ঐতিহ্যবাহী বাদ্যিঘাট সেতু সংলগ্ন আমরা বিকাল দিকে বৃক্ষরোপণ করব এবং আজ থেকে শুরু হবে। মোটামুটি 15ই আগস্টের মধ্যে আমাদের জেলার আনাচে কানাচে সেই কর্মসূচি আমাদের চলবে। আমি 4 দিনের সফরসূচি শেষ করে চলে যাব ব্রহ্মপুত্র উপত্যকা। ইতিমধ্যে ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে, গুরুত্বপূর্ণ কাউন্সিলের মধ্যে আমাকে উপসভাপতি মনোনীত করা হয়েছে, নিযুক্ত দেওয়া হয়েছে, যেটা আপনারা জানেন শুকনো ক্ষুদ্র মধ্যম উদ্যোগ প্রসার পরিষদ ভারত সরকার, সেটার আমাকে ভারত সরকারের উপসভাপতি বা আমরা বাংলায় বলি এটাকে উপাধ্যক্ষ আসাম হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে। আমরা আগামী দিনে এই বরাক উপত্যকাকে সারা ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীজি যেভাবে চাইছেন যে ভারতবর্ষকে আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক এবং ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে আমাদের MSME-কে যথেষ্ট ফান্ড দিচ্ছেন, সেইগুলা কাজ আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মাধ্যমে এই MSME প্রমোশন কাউন্সিল আসামের মধ্যে ইন্ট্রোডিউস হয়েছে। আমরা সেই দায়িত্ব নিয়েছি। আমরা বরাক উপত্যকায় প্রায় কোটি কোটি টাকার আপনার কাজ করব। বরযাত্রীপুর গণিগ্রাম রাস্তায় সরকারিভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ। বরযাত্রাপুর গণিরগ্রাম রাস্তায় সরকারিভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার পরেও সোমবার গভীর রাতে সার বোঝাই লরি প্রবেশ করে। মুখ্যমন্ত্রী উন্নত পাখিপথ নির্মাণ আঁচনি প্রকল্পের অধীন 2022-23 বরখলা বিধানসভা কেন্দ্রের বরযাত্রাপুর থেকে গণিরগ্রাম পর্যন্ত 5270 মিটার রাস্তা নির্মাণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় বরখলা কাটিগড়া রোড ডিভিশন। শহরতলির নিমাইচাঁদ হাই স্কুলে ওয়াটার ফিল্টার তুলে দিল রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর কাঁঠালতলির রেংটি বস্তি এলাকায় থাকা নিমাইচাঁদ হাই স্কুলে মঙ্গলবার ওয়াটার ফিল্টার অ্যাকোয়াগার্ড তুলে দিল রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের কর্মকর্তারা। এদিন সংস্থার প্রজেক্ট চেয়ারম্যান ডক্টর নবজ্যোতি দে ও সভাপতি ডক্টর অমিত কালওয়ার ও রটারিয়ান অমর তিওয়ারি উপস্থিত থেকে ওয়াটার ফিল্টারটি স্কুলের কর্তৃপক্ষের হাতে তুলে দেন। শ্রীকুনা বড়বাজারের বাসিন্দা তথা বিশিষ্ট ব্যক্তিত্ব অশোক পণ্ডিত প্রয়াত। শ্রীকুনা বড়বাজারের বাসিন্দা শ্রীকুনা বড়বাজার উন্নয়ন কমিটির সম্পাদক অশোক পণ্ডিত 5 আগস্ট প্রায় 1:20 হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 72। তিনি এক ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ওনার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওনার স্মরণে শ্রীকুনা বাজার এলাকা 3 ঘন্টা দোকানপাট বন্ধ রাখা হয়। তিনি দীর্ঘদিন শ্রীকোনা সর্বজনীন হরিনাম সংকীর্তন কমিটির সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। শ্রীকোনা বিবেকানন্দ ক্লাবের ও শ্রীকোনা হাই স্কুলের প্রাক্তন সভাপতি ছিলেন। বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত ছিলেন তিনি। শ্রীকোনা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেসিডেন্ট ছিলেন। বাজার কমিটির বেশ আজ 10 বছর ধরে তিনি বাজার কমিটির বিভিন্ন পদে ছিলেন।
কীর্তন কমিটিতেও ছিলেন, আর বিবেকানন্দ ক্লাবেরও তিনি প্রেসিডেন্ট ছিলেন, তথা তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি সমাজসেবী ছিলেন এবং বুদ্ধিজীবীও ছিলেন। ওনার নিকটতে অনেক উপদেশ পাওয়া যেত, তাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার আত্মার সদ্গতির জন্য আমরা নীরবতা পালন করছি এবং ওনার আত্মার সদ্গতির জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শহরের বেহাল সড়ক, বিপর্যস্ত জনজীবন, গর্তের মিছিলে চরম দুর্ভোগ, সর্বত্র জনক্ষোভ। পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে ভূমিধসে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের, চাঞ্চল্য এলাকা জুড়ে। জিরিবামে মৈতি ত্রাণ শিবিরে থাকা শরণার্থীদের স্বগৃহে পাঠালো আসাম রাইফেলস। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নাগরিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র করিমগঞ্জ বিজেপির। এখনকার মতো বিটিএন নিউজে পর্যন্তই, ধন্যবাদ।